ওনার বিদায়ের ঘণ্টা যত বাজছে, ওনার বিদায় নেবার ক্ষণ যত কাছাকাছি আসছে, ততই তার জন্য মায়া হচ্ছে, কান্না হচ্ছে, কান্না পাচ্ছে। অবশ্য তার প্রেস সচিব একবার বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর অনেকে কাঁদবেন। আমরা সেদিন হেসেছিলাম, অনেকে হেসেছিলাম, কিন্তু এখন ওনার এই বিদায়ের বেলায় বিশ্বাস করে আমার নিজের কাছে কিন্তু খারাপ লাগছে। এবং আমি যে কথাগুলো আগে বলিনি, কিন্তু সরকার বলার চেষ্টা করেছে, কিন্তু ওইগুলো অতটা প্রচারিত হয়নি। কিন্তু এখন বলবো, তার বিদায় বেলায় বলবো যে তিনি ইতিহাসের একটা সন্ধিক্ষণে এসেছিলেন। এবং ওই যে ইব্রাহিম সৈয়দ, মানে ওখানে মাওলানা ইব্রাহিম সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে বিয়ে, একটু পাগলা টাইপের, অনেক সময় অলৌকিক কথাবার্তা বলেন। তো মুফতি কাজী ইব্রাহিম তিনি একবার বলেছিলেন যে আল্লাহ বিশেষ কৌশল করে তারপর আলাদাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিলেক্ট করে বাংলাদেশের জন্য পাঠিয়েছেন, এটা তার কাছে খবর আছে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুগত্য করা, তাকে ভালোবাসা, তার কথা মান্য করা ফরজ, না করলে গুনাহ হবে। তো তিনি তার মতো করে কথাটা বলেছেন। আজকে এই সময়টাতে আপনি যদি তার কথার একটি অংশ শুধু স্মরণ করেন, যে পরিবেশ এবং যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি অন্য কেউ হতেন, সারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি অন্য কেউ হতেন, ভারত এখানে আওয়ামী লীগকে পুশিং করার জন্য, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর জন্য যদি তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাতো, বাংলাদেশের কেউ সেটা প্রতিহত করতে পারতেন না এবং বাংলাদেশের পাশে কেউ দাঁড়াতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, তার গ্লোবালি বিশ্বজোড়া যে খ্যাতি ছিল, সেই খ্যাতির কারণে তার চোখে চোখ রেখে ভারতের যে কর্তৃপক্ষ ঝগড়া করার মতো অবস্থা তাদের ছিল না। তারা প্রাণান্ত চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করার জন্য, তাকে বিপদে ফেলার জন্য, তাকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে দৃঢ়তা দেখিয়েছেন ভারতের বিরুদ্ধে, এটা এই স্বাধীন বাংলাদেশে কেউ কখনো দেখাতে পারেনি, কল্পনাও করেনি। এবং আগামীতে ভারতের বিরুদ্ধে এভাবে আঙ্গুল তুলে, তারপরে ভারতের চোখে চোখ রেখে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবেন, এরকম রাষ্ট্রনায়ক বাংলাদেশে যদি আসে, সেটা বাংলাদেশের সৌভাগ্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই গত 17 মাসে সেই কাজটি তিনি করে গেছেন তার লোকজন সহকারে। এটার জন্য যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তিনি যারা ভারতের আধিপত্যবাদ পছন্দ করে না, তাদের কাছে স্বপ্নের মহানায়ক হয়ে থাকবেন। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, শেখ হাসিনার জমানার শেষ দিকে পুরো ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টর দেউলিয়াত্বের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ফরেন রিজার্ভ নামতে 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 প্রায় $16 বিলিয়ন নেমে এসেছিল। এখন সেটা $32 বিলিয়ন। এবং গত 17 মাসে তিনি যেভাবে ডলারের দাম স্থিতিশীল রেখেছেন 122 টাকা 23 টাকার মধ্যে, এটা তার একটা বিরাট সফলতা। শেখ হাসিনার জমানাতে যে ব্যাংকগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তছরুপ করেছে, মালিকরা যাচ্ছে তাই করেছে, এরকম 8 থেকে 10টি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছিল। এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রেখে, এই ব্যাংকগুলোকে মার্জার করে সম্মিলিত ইসলামী ব্যাংক করার তার যে সিদ্ধান্ত, এটি কেবলই যুগান্তকারী নয়, এটি আগের সরকারের বিশাল একটি কুকর্ম। সেই কুকর্মের দায় ডক্টর ইউনূস গ্রহণ করে সেই কুকর্মটিকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এবং উনি যদি না আসতেন, ওনার সরকার যদি না আসতো, তাহলে বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যেত শ্রীলঙ্কার মতো, বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যেত স্পেনের মতো বা গ্রিসের মতো, আশ্চর্য হওয়ার কিছু ছিল না। এবং বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলে বাংলাদেশকে সাহায্য করার জন্য, গ্রিসকে সাহায্য করার জন্য যেভাবে ইউরোপীয় ইউনিয়ন ছুটে এসেছে, এভাবে বাংলাদেশকে সাহায্য করার জন্য কেউ আসতো না। মানুষ মানুষের সেই মাংস কামড়িয়ে খেত। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভকর্ম এবং তার জন্য তিনি দোয়া পাবেন।